হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় রচিত যেই প্রবন্ধগুলি রয়েছে তার থেকে একটা প্রবন্ধ বেছে নিয়েছি, যেটা সম্পূর্ণ আজকে পড়ব, যার নাম গাঢ় পাহাড়ের নিচে। প্রবন্ধটি খুবই সুন্দর একটা প্রবন্ধ। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু গল্পটি বুঝতে পারবে না। চলো শুরু করি আজকের আমাদের পাঠ। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিং যাও, রাত্রিরে উত্তর শিওরে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গাঢ় পাহাড়। গাঢ় পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে। তাদের হাল নেই, বলদ নেই, তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কী খেয়ে বাঁচবে? তাই বছরে এমনই সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। বছরের এমনই সময় যেন বন জঙ্গলের গাছপালারও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালায় আর পালায় করে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে, আর পাহাড়ি মেয়ে পুরুষেরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের ওপর পুরু হয়ে পড়ে কালো ছাইয়ের পলেস্তারা, তার ওপর বীজ ছড়াতে যা সময়। দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে মাথাচাড়া দেয় ধান, তামাক, আরও কত ফসল। আমরা এই লোকগুলোর এক কাছ থেকেও পরে শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। কাছাকাছি গিয়েছিলাম একবার। গাঢ় পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা, রেললাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, তার চেয়ে হেঁটে যেতেই অনেক আরাম। সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বর নদী, শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট। কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই, কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে। তার চেয়ে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হও। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। হয়তো গর্ব করে বলবে তার যে বিহারি মনিব বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ। হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এমনই সব নানা ধরনের জাত। গারোদের আলাদা ভাষা। হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকে। তকে তারা ট বলে, টকে তারা
ত বলে, আবার ডকে বলে দ, দকে বলে ড। প্রথম শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো, তোমার কাকার বয়সে একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে দুধ বলছে, তামাককে তামাক বলছে। এই অঞ্চলে গারুদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। মাচা করে ঘর বাঁধা, মাচার ওপরে যেখানেই শোয়া সেখানেই রান্না বান্না সব কিছু। হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব। বুনো জন্তু জানোয়ারের ভয়ে এই ব্যবস্থা। এই অঞ্চলে হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। হাজং কথার মানে নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। একটু কষ্ট করে যদি পাহাড়ি না হোক একটা টিলার ওপরে ওঠো, নিচের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ। যতদূর দেখা যায় শুধু ধান আর ধান। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। একটা দুষ্টু শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে। পিঠে আটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে। কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকান্দাজ। সে এক মজার ধাঁধা। তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, বড়ই ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে, একদা কাস্তেনি সকলে, লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। গায়ের আলবাঁধা রাস্তায় লোহার খুঁট লাগানো নাগরার শব্দ হয় খট খট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটে বুড়িরা শাপমুন্নি দিতে থাকে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়ে যায়। 50-60 বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল। তাকে বলা হতো হাতি বেগার। জমিদারের বেজায় শখ হাতি ধরার। তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা। মাচার ওপর সেপাই শান্তি নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। সেই সঙ্গে পান থেকে চুন না খসে যায় তার ঢালাও ব্যবস্থা। আর প্রত্যেক গা থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিড়ে বেঁধে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বেড় দিয়ে দাঁড়াতে হবে। ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। যারা হাতি বেড় দিতে যেত তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। গোড়াচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। চাকলায় চাকলায় বসলো মিটিং। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র। শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো। কিন্তু হাতি বেগার আর চলল না। এখনও চৈতন্যনগরে হিঙ্গুরকোনায় গেলে খগ মোড়ল, আমুতো মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়। থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম।
মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরত। গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো। আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। একটা কথা আগে থেকেই বলে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না। বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিয়ে নিই, তাই ওরাও আমাদের পরপর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। এই ছিল আজকের আমাদের গল্প, গারো পাহাড়ের নিচে। খুবই সুন্দর একটা ছোট্ট গল্প। অবশ্যই গল্পটি যারা মন দিয়ে শুনেছ তারা এর প্রশ্ন উত্তরগুলো করে নিতে পারবে। পরীক্ষার লাস্ট মুহূর্তে তোমরা এই ভিডিওটি দেখেছো, তাই আমি তোমাদের সকলকে পরীক্ষার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা মন দিয়ে পরীক্ষা দেবে এবং আশা করছি তোমাদের প্রিপারেশন সবারই ভালো রয়েছে। তোমরা ভালোভাবে এক্সাম দিও। অল দ্য বেস্ট।